ক্যানভাস এন্টারটেনমেন্টে আপনাদের আবারও স্বাগত। ক্যানভাস এন্টারটেনমেন্ট অডিও বুক সিরিজে আজকে শুনবেন সৃষ্টিকর্তা। গল্প রচনায় স্বাগত, প্রধান চরিত্রে ঈশান আর রাধাবল্লভ পল। গল্প পাঠে শক্তিক, গল্পের সূত্রধর আমি অদ্রিজা। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে সৃষ্টিকর্তা। এই দিদি, বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস আর কাদের সাথে রে? একা। তুই তোর অ্যাসাইনমেন্ট শেষ কর অফিসের। পুজোতেও কাজ নিয়ে রেখে দিয়েছে। একা কি করবি রাতে? একেবারে না হয় বেরোবো। আর রায়ের কি হলো? ও বেরোবে না? হ্যাঁ, আজ শেষ দেখা। আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে বুঝলি। মানে? টাটা, রেডি থাকিস 6টার সময়। শুনে যা। এই হলো ঈশান, গল্পের প্রধান চরিত্র। পুজোর আগেই একটা বাজে জিনিস ঘটে গেছে। ঈশানের জব চলে গেছে, সেই নিয়ে তার মুড অফ। আর তার ওপর রায়, মানে ওর বান্ধবীকে উল্টোপাল্টা বলায় ঝামেলা শুরু। তাই ওরা দুজন ঠিক করেছে, প্রথম দিন ওরা যেখানে মিট করেছিল আজ সেখানে গিয়েই সমস্ত শেষ করে দেবে। ঈশান ঠিক করেছে যে এরপর সে আর কলকাতায় থাকবে না। এখানে তার কেউ নেই। মা বাবা চলে যাওয়ার পর সে তার দিদির সাথে বড় হয়েছে কলকাতায়। ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথেও সেইভাবে আর যোগাযোগ নেই। তাই ঈশান ঠিক করেছে শেষ পুজোটা পুরনো স্মৃতি সঞ্চারণ করে কাটাবে। তাই সে এখন রওনা দিয়েছে শ্রীভূমির উদ্দেশ্যে, যেখানে সে ছোটবেলায় স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে কাটিয়েছিল। শ্রীভূমি পৌঁছে ঈশান দেখল সেখানে প্রচুর লোকের ভিড়। শুধু লোক নয়, প্রচুর প্রেস এবং মিডিয়াও সেখানে উপস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল নেমেছে। আজ সবে ষষ্ঠী, তাতেই মানুষরা বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনে। এখনো সন্ধে হয়নি, তাও প্রত্যেকটি পুজো মণ্ডপে মানুষের ঢল উপচে পড়েছে। অনুমান করা যায় যত রাত বাড়বে তত এই ভিড় আরও বাড়বে। সে তার ফোনের নোটপ্যাডে তার স্মৃতিগুলো লিখতে পছন্দ করে। তাই সে শ্রীভূমি পৌঁছে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে লিখতে শুরু করলো, আর তার নাম দিল দ্য লাস্ট কলকাতা পূজা ডায়েরিস। ক্লাস 9-10-এ এখানেই আসতাম। 5 জনের গ্রুপ, একটুও পাল্টায়নি। সেই ভিড়, সেই লোকের উল্লাস। এখানেই লেগে যেত 1 ঘন্টা। ভিতরে ঢুকতে আরও 1 ঘন্টা। সেই ভলেন্টিয়ারদের তাড়া, আর আমরাও ছবি না তুলে বেরোবো না। আর ছবি তোলার পর প্যান্ডেলের বাইরে এসে ছবির কম্পিটিশন, কে ভালো তুলেছে, কে খারাপ তুলেছে, এইভাবেই দিনগুলো কেটেছিল। দারুণ ছিল দিনগুলো। সে লিখতে লিখতে পুজো মণ্ডপের ভেতরে ঢুকলো। তারপর স্মৃতিচারণ করতে বেরিয়ে পড়ল কুমোরটুলি পার্কের উদ্দেশ্যে। এখানে স্মৃতিগুলো ক্লাস 11-12-এর পুজো। মা বাবার থেকে পারমিশন নিয়ে একটু দূরে বেরোনো হতো। দূরে বলতে ওই কুমোরটুলি অবধি। একটা গণ্ডি ছিল। এখানে আস্তে আস্তে দুপুর হয়ে যেত। সেই সৌরভ আর সৌমিক খালি পুজো মণ্ডপ থেকে বেরোনোর পর খাওয়া খাওয়া করে যেত, আর প্যান্ডেলের পাশের মেলাতে ঢুকতো। আর তার সাথে আমাদেরও ঢুকতে হতো। ওই 2 বছর এই দিকে এলে শোভাবাজার সার্বজনীন, বাগবাজার সার্বজনীন দেখে তারপর একেবারে বাড়ির দিকে রওনা দিতাম। প্রীতমের একটা ঠাকুর দেখার পর 15 মিনিট না বসলে এনার্জি পেত না। প্ল্যানিংয়ের সময় এখানে যাব, ওখানে যাব, আর ঘুরতে বেরোনোর সময় এই অবস্থা। সে প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে তার স্মৃতিগুলো নোটপ্যাডে নোট করছিল, আর তার চোখের কোণে আলতো একটু জল ছিল। কারণ তখন তার কাছে সব কিছুই ছিল, কিন্তু আজ তার কাছে আর কিচ্ছু নেই।
সব শেষে ঈশান রওনা দিল 1 নম্বর সার্বজনীনের উদ্দেশ্যে, যেখানে রায়ের সঙ্গে দেখা করার কথা। ঈশান 1 নম্বর সার্বজনীন পৌঁছে রায়কে দেখতে পেল না। সে একটা ছোট্ট চায়ের স্টলে অপেক্ষা করছিল। হঠাৎ একটা মহিলার অ্যানাউন্সমেন্ট তার কানে এলো। হ্যালো হ্যালো, আপনারা কেউ গ্যাদারিং করবেন না, সোজা হয়ে চলুন, আস্তে আস্তে যান, প্রতিমা দেখার সুযোগ সবারই মিলবে। এইবার আমাদের 50তম পুজো বার্ষিকী। এই আমাদের পুজো মণ্ডপ এবং প্রতিমার জন্য সেরা পুজোর 14টি এবং সেরা প্রতিমার 5টি অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের কর্মকর্তাদের প্রণাম জানিয়ে স্টেজে আসার অনুরোধ করছি। অ্যানাউন্সমেন্টটা শোনার পর ঈশান একটু উঠে গিয়ে মণ্ডপ চত্বরের দিকে গেল। সে ওখানে গিয়ে মুগ্ধ হয়ে গেল। প্রচুর লোকের ভিড়। ঈশান ভাবল, রায় আসলে নয় একসঙ্গেই ঢোকা যায়। এই ভেবে সে আবার চায়ের স্টলে গিয়ে বসল। মণ্ডপ চত্বরে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে ঈশান নিজের ছোটবেলাকে খুঁজে পেল। তার মনে পড়ে গেল তার বন্ধুদের মধ্যে কেউ বছরে একবার পুজোর সময় মামার বাড়ি যেত, কেউ বা ছোট ট্যুরে যেত, আবার কেউ তার সঙ্গে পুরো পুজোটা কাটাতো। এই ভাবতে ভাবতে ঈশান লক্ষ্য করল তার পাশে অনেকক্ষণ ধরে একজন বয়স্ক লোক মুখ ভার করে বসে আছেন। ঈশান জিজ্ঞেস করল, আপনি এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনার কি কিছু হয়েছে? শুধু একটু নাম, একবারের জন্য। আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন? আমি রাধাবল্লভ পাল, একজন শিল্পী। এই যে মণ্ডপ আর প্রতিমা দেখছো, এগুলো আমারই সৃষ্টি। আপনার তো স্টেজে থাকা দরকার, এখানে কি করছেন? আমার কি সেই ক্ষমতা আছে এই ভিড়ের মধ্যে গিয়ে বলবো যে এটা আমার সৃষ্টি, আর ওরা আমার নামটা স্টেজে বলবে? তাহলে আপনি এখানে কাউকে বলেননি কেন? কে আমার কথা শুনবে? সবাই নিজের আনন্দে মেতে আছে, সেটা থাকারই কথা। আমি হলেও তাই করতাম। আমি ক্লাব থেকে কোনো আমন্ত্রণপত্র পাইনি, কিন্তু আমি দেখতে এসেছিলাম আমার সৃষ্টি লোকের পছন্দ হয়েছে কিনা। বিনা আমন্ত্রণে আমি কি করে যাই বলো স্টেজে? আর এটাতে আমি আমার সবটুকুই দিয়েছি। বয়স হচ্ছে, এটাই আমার শেষ কাজ। ছোট থেকে ভাবতাম বড় কিছু একটা বানাবো, বানালাম, আর খুব খুশিও হয়েছি। কিন্তু আমার নামটা যদি কেউ একবার বলতো, যাই হোক, আমার যদি সেই সামর্থ্য থাকতো আমি নিজেই পুজো আয়োজন করতাম। ঈশানের এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। সে মনে মনে ভাবল, কলকাতা ছাড়ার আগে সে একটা কিছু ভালো কাজ করে যেতে চায়। ঈশান বলল, আপনি চিন্তা করবেন না, এখানে একটু বসুন, আমি আসছি এক্ষুনি। ঈশান পুজোর সেক্রেটারির উদ্দেশ্যে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে তাকে খুঁজে পেল। আপনি তো এই পুজোর সেক্রেটারি না? হ্যাঁ, বলুন। আমার সাথে একবার এদিকে আসবেন? ঈশান সেক্রেটারিকে রাধাবল্লভ বাবুর কাছে নিয়ে গেল। এনাকে চিনতে পারছেন? এনাকে তো ঠিক চিনতে পারছি না। ইনি কে? যাদের জন্য পুজোর স্মৃতিগুলো চিরজীবন মনে থেকে যায়, যাদের জন্য এই পুজোয় এত ভিড়, তিনি তাদের মধ্যেই একজন। তিনি এই প্যান্ডেলের সৃষ্টিকর্তা, আর আপনারা তাকেই চিনতে পারলেন না। আপনি এখানে কি করছেন? আমায় তো ওপর থেকে আপনার ব্যাপারে কিছু বলা হয়নি। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, প্লিজ প্লিজ নিয়ে যান। গেলে আমি একা যাব না, তুমিও যাবে আমার সাথে। আমার কিছু বলার আছে। আমি কেন? তুমি এসোই না, দেখতে পাবে। নমস্কার, আজ আমরা আমাদের এই মণ্ডপের সৃষ্টিকর্তাকেও খুঁজে পেয়ে গেছি।
তাকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। রাধাবল্লভবাবু ঈশানকে নিয়ে স্টেজে উঠলেন। উঠে সবার সামনে কিছু কথা বললেন। সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি কোনোদিন এতজন লোকের সামনে কথা বলিনি, বা বলতে পারেন সুযোগও পাইনি। আজ যা দেখছেন, এই মণ্ডপ, এই প্রতিমা, এটাই আমার স্বপ্ন ছিল, আর আজ আপনাদের সামনে তাই তুলে ধরেছি। ছোট থেকেই পড়াশোনার প্রতি যত না ন্যাক ছিল, তার থেকে বেশি ছিল এগুলোর প্রতি। আর আজ আপনাদের আনন্দ করতে পেরে আমি নিজে খুবই আনন্দিত। আজ হয়তো আপনাদের সামনে আমি আমার এই বক্তব্য রাখতে পারতাম না, কিন্তু এই যে ছেলেটাকে দেখছেন, আজ এই ছেলেটার জন্যই আমি আজ আপনাদের সামনে আমার এই বক্তব্য রাখতে পারলাম। রাধাবল্লভবাবু ঈশানের দিকে হাত দেখিয়ে আবার নিজের কথা শুরু করলেন। আমার ছেলে, তার নাম জানা হয়নি এখনো অবধি। আমরা নামটাই জানতে চাই না, আমরা তো চাই শুধু কাজ। কাজ হয়ে গেলে মানুষটাকেই ভুলে যাই। না না, আজ উৎসবের দিন, এসব কথা থাক। এই নাও, তুমি কিছু বলো। ঈশান সবার সামনে নিজের নামটা বলল। সে কোনোদিনও ভাবতেও পারেনি যে সে সবার সামনে নিজের নামটা বলার কোনোদিন সুযোগ পাবে। সে খুশিই ছিল কারুর সাহায্য করে। কিন্তু সেই দিন আর রাইয়ের সঙ্গে দেখা হলো না। সে তার দিদিকে কথা দিয়েছিল শেষ পুজোটা সে তার দিদির সঙ্গেই কাটাবে। সে কোনো রকমে বাড়ি পৌঁছতে সক্ষম হলো। দিদি অপেক্ষা করছিল। ঈশানকে আসতে দেখে দিদি বলল, শোন, 7টায় বেরোবো। এই 6টায় কথা ছিল তো, আর তো তুই লেট করতেও পছন্দ করিস না, ব্যাপারটা কি? সেটা একটু পরেই দেখতে পাবি। ঈশানের ফোনে একটা মেসেজ এলো। সেটা ছিল রাইয়ের মেসেজ। ঈশান, তুই একটুও পাল্টাসনি। আজকে যখন তুই মঞ্চে ছিলি, আমি দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। ভাগ্যিস তখন পৌঁছেছিলাম, নইলে যে এত সুন্দর মুমেন্টটা আবার মিস করতাম। তাই আর কিছু বলিনি, তোকে ডিস্টার্বও করিনি। আচ্ছা শোন, দিদির সঙ্গে কথা হয়ে গেছে, 7টায় বেরোবো। আমি আসছি কিন্তু। 3 জনে মিলে জমিয়ে মজা হবে। আর ওয়েট করবি, নইলে কিন্তু মার খাবি বলে দিলাম। ঈশান হয়তো সব কিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু সেদিন তার এই সুন্দর কাজটি হাজারো মানুষের মন জিতে নিয়েছিল। ক্যানভাস এন্টারটেনমেন্ট অডিও বুক সিরিজে আজকে শুনছিলেন সৃষ্টিকর্তা। গল্প রচনায় স্বাগত, গল্প পাঠে শক্তি, ঈশানের চরিত্রে স্বাগত, ঈশানের দিদির চরিত্রে ছিলাম, রাধাবল্লভবাবুর চরিত্রে সুরিত, পুজো অ্যানাউন্সার ইন্দ্রাক্ষী, সেক্রেটারি শ্রামণ, রায় স্নেহা, রিপোর্টার আমি অদ্রিজা, সম্পাদনা ও শব্দগ্রহণে শক্তিক, পোস্টার ডিজাইনিংয়ে সৃজিত ও স্নেহা, পরিচালনায় স্বাগত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে ফিরে আসব। আপনাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালোভাবে পুজো কাটান, কিন্তু অবশ্যই গাইডলাইন মেনে চলুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।